আজকে আমি আসলে কি নিয়ে আলাপ করব, কোন বিষয়টা আপনাদের সামনে প্রথম ক্লাস হিসাবে। আমি জানেন বেসিক সাবজেক্ট হচ্ছে অর্গানন অ্যান্ড ফিলোসফি, দুটোর আলাদা করা যায় না, বা বলতে পারেন অর্গানন অ্যান্ড থিওরি, এটাও বলতে পারেন। এটা হচ্ছে আমার বেসিক সাবজেক্ট, যেটা আমি সারা বছর আপনাদের রাখবো, কারণ এটা গাইড করে। অ্যাকচুয়ালি খুব সিম্পল কোশ্চেন, হোমিওপ্যাথি কি? খুব সিম্পল কোশ্চেন না? হোমিওপ্যাথি কি? আপনাদের মধ্যে ভুল হোক শুদ্ধ হোক, দ্যাটস নট প্রবলেম এট অল। আজকে আমাদের প্রথম ক্লাস, কেউ চাইলে বলতে পারে, হাত তুলতে পারে। স্যার সদৃশ বিদ্যা মনে হয়। সদৃশ্য বিদ্যা, আচ্ছা। কামরুল ইসলাম, ওকে ওকে ফাইন। দর্শন। দর্শন। জাকির হাসান বলতে চাইছেন? স্যার হোমিওপ্যাথি হচ্ছে একটা চিকিৎসা বিজ্ঞান, ডাক্তার। যার মূল কথা হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা। সুন্দর। আর কেউ বলবেন? জি স্যার, হোমিওপ্যাথি হচ্ছে মানে জীবনী শক্তিকে সমুন্নত রাখার একটা মানে অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান। ফাইন, সুন্দর। আর কেউ? এটা হচ্ছে সদৃশ্য দ্বারা নিরাময়, এক কথায়। ওকে, আপনারা যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করছেন আপনাদের এই হোমিওপ্যাথির পরিচিতির মধ্যে, এই বৈশিষ্ট্যগুলোও সত্য, কোনোটাই ভুল না। কিন্তু একটা জিনিস তো বহুভাবে দেখা যায়, তাই না? যেমন ধরেন, আমি যদি এখানে এক খণ্ড বরফ আনি, একজন বলতে পারেন এটা বরফ খণ্ড, কঠিন পদার্থ। কেউ বলতে পারেন যে এটা হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের বন্ডিং। কেউ এটাকে মলিকুলার লেভেলে ভাগ করে তার ভর ওজন বলতে পারেন। এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে বলতে পারে। কেউ বলতে পারেন যে এটা ইমোশনের রিপ্রেজেন্টেটিভ ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে। কেউ বলতে পারেন এটা পৃথিবীর এক পঞ্চম উপাদানের একটা, মানে এক একজন এক এক অ্যাঙ্গেল দিয়ে বলতে পারে, প্রত্যেকটা কথাই সত্য হবে। কিন্তু আমরা যখন হোমিওপ্যাথি নিয়ে ভাবতে যাব, হোমিওপ্যাথি শিখতে যাব এবং তাকে প্রয়োগ করতে যাব, তখন আমাকে কিভাবে এটাকে বিবেচনা করতে হবে, এটা একটা প্রশ্ন। এখন কেন আমি বলতেছি এই কথাটা, কেন এটা আজকে ভাইটাল, আজকে প্রথম ক্লাস হিসাবে কেন এটা গুরুত্বপূর্ণ? এইবার একটু আপনি তাকায় দেখেন আপনার আশেপাশে। আপনি সোশ্যাল মিডিয়া গুলাতে যদি একবেলা যান, আপনি যদি চিন্তা করেন যে হোমিওপ্যাথি সম্বন্ধে তাদের মতামত কি, আপনারা কি দেখবেন? এক একজন এক এক মতামত ধারণ করতেছে। এখানে এত ভ্যারাইটিস মতামত থাকে যে সেখানে সব সত্য হয় না, খুব সুপারফিশিয়াল হয়, কারোটা আংশিক সত্য হয়, কারোটা পুরাপুরি মিথ্যা হয়। এই ধারণাগুলোর মধ্যে থেকে আমি আস্তে আস্তে আপনাদের কাছে ক্ল্যারিটি আনবো, সবই পরিষ্কার ভাবে বলবো। এই যে বিভিন্ন রকমের আজকে মেথড দেখতেছেন, আজকে বিভিন্ন ধরনের মতবাদ দেখতেছেন হোমিওপ্যাথি নিয়ে, এই সমস্ত কিছুই হয়েছে এই দৃষ্টিভঙ্গির ভিন্নতার জন্য। একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আর একটু পরিষ্কার হবে আপনাদের কাছে। রোগীদের মধ্যে ধারণা কি, আমি হোমিওপ্যাথিক একটা দোকান থেকে একটা মলম নিয়ে আসছি, এটা হোমিওপ্যাথিক ওষুধ, রাইট? আমি 10টা বোতল একসাথে মিক্সার করে খাইতে দিছি একজন ডাক্তার, বা সকালে দুপুরে বিকালে রাত্রে আমাকে 6 বেলা ওষুধ খাইতে দিছে, 6টা বোতল 10 ফোঁটা করে 20 ফোঁটা যেভাবে খায়। আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথিক দোকান থেকে নিয়ে আসছি, রাইট? এগুলা, এই যে কনসেপ্ট, সঠিক কিনা তা বোঝার জন্য আগে আমাকে জানতে হবে আসলে যে হোমিওপ্যাথিটা কি। আপনাদের কথা সত্য, হোমিওপ্যাথি একটি চিকিৎসা বিদ্যা। যদি আমি আরেকটু প্রিসিয়াস করে আরেকটু সঠিকভাবে বলি, তাইলে এটা হচ্ছে একটা সাইন্টিফিক চিকিৎসা শাস্ত্র, বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা। সত্যিকার অর্থে আমি যদি সত্য কথা বলি, তাহলে বলতে হয় যে একমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা। ইন্টারেস্টিং হলো এটা। পৃথিবী কি বলে সেটা পরে, আমি আজকে আপনাদের আমি কিছু হোমিওপ্যাথ যারা ভবিষ্যতে হোমিওপ্যাথিকে লিড দিবে আমি বিশ্বাস করি, এইরকম কয়েকজন সম্ভাবনাময় ব্যক্তির নিয়ে বসছি। কাজে আমি আজকে যা বলবো পরিষ্কার ভাবে পিওর কথাটা বলবো,
এই আমার কাছে আমি আপনাদেরকে বিভিন্ন যুক্তি প্রমাণ দিয়ে দেখাইতে পারি যে এটা একমাত্র বৈজ্ঞানিক, কিন্তু এত কিছু এনে দরকার পড়বো না, আজকে প্রাসঙ্গিক জায়গাটার মধ্যে আমি থাকবো। হোমিওপ্যাথি হচ্ছে একমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। হ্যানিম্যানের অর্গাননটা আমরা পড়বো সামনে। আপনারা যদি অর্গাননটা খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যানিম্যান আপ্রাণ চেষ্টা করছেন এটারে সাইন্টিফিক্যালি এক্সপ্রেস করার জন্য। হ্যাঁ, ফিলোসফিক্যাল মেটার্স আছে, কারণ আমরা ফিলোসফির বাইরে নই। বিভিন্ন রকমের থিওরি আছে, কারণ থিওরি লাগবে। এমন কোন বিজ্ঞান নাই যেখানে থিওরি না আছে, যার নেপথ্যে একটা ফিলোসফি না আছে, নাই। বর্তমানে সবচাইতে যে আধুনিক বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে সবচাইতে আধুনিকতম রূপ কোয়ান্টাম ফিজিক্স, ওতে গেলে এত ফিলোসফি যে মাথা ঘুরতে থাকবো, আপনি নিতে পারবেন না। একই কয় দেখি সত্য নাকি, এত ফিলোসফি। তো কাজেই যত বিজ্ঞান আধুনিক হয় তত সে বুঝে যে তার একটা রুট ফিলোসফিতে আছে, দ্যাটস নট প্রবলেম। কিন্তু হ্যানিম্যান দেখবেন বারবার কইতাছেন যে এটা পরীক্ষণ, বিশেষ পরীক্ষণের মাধ্যমে পাওয়া, বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফল থেকে। আমি বলতেছি হোমিওপ্যাথির প্রত্যেকটা কথা হইতে হবে বিশুদ্ধ পরীক্ষণের ভিত্তিতে এবং বিশুদ্ধ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার ব্যাপারটা হলো ওই যে আমি দেখছি অভিজ্ঞতা, এটা না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে প্রাপ্ত অভিজ্ঞতা এবং প্রয়োগের ভিত্তিতে প্রাপ্ত ফলাফল। আমি যখন অর্গানন নিয়ে পড়াবো আপনাদের বিভিন্ন অ্যাফোরিজম, তখন আমি প্রত্যেকটা মানে অ্যাফোরিজমের নেপথ্যে যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আমি ডিসকাস করবো সামনে আগামীতে। কিন্তু আপাতত শুধু জানেন হ্যানিম্যান সারা জীবন এই কাজটাই করছে। একটা মাত্র অ্যাফোরিজম 2829-এ হ্যানিম্যান কইছেন যে এখানে বিজ্ঞান জানার অত জরুরি না। একটা মাত্র অ্যাফোরিজমে তার যথাযথ কারণ আছে, কারণ তখন বিজ্ঞান ওই পর্যায়ে যায় নাই যে ওই তথ্যগুলা যে প্রসঙ্গটা তিনি আলাপ করছেন ওই সময় এটা ডিসকাস করা সম্ভব। বিজ্ঞান ওই পর্যায়ে ছিল না, এখন আসছে, এখন সেই প্রসঙ্গে আলোচনাও হয়। সেগুলো আমি যখন আপনাদের 2829 নাম্বার অ্যাফোরিজম পড়াবো তখন আমি আবার ডিসকাস করবো ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে একটা বিজ্ঞানের বৈশিষ্ট্যটা কি? একটা বিজ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে পুনরুৎপাদন। অনেকগুলা বৈশিষ্ট্য আছে, সব বৈশিষ্ট্য নিয়ে আজকে আলাপ করব না, কারণ এটা বিজ্ঞানের ক্লাস না। তবে একটা বিজ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হচ্ছে রিপ্রোডিউসাবিলিটি, অর্থাৎ পুনরায় ঘটনাটা ঘটানোর সক্ষমতা। অর্থাৎ আমি যদি এখানে একটা এক্সপেরিমেন্ট করি, যে ফলাফল আসবো, আপনি যখন ওই এক্সপেরিমেন্ট করবেন ওই ফলাফল আসবো, আরেকজন সেই এক্সপেরিমেন্ট করবে সেই ফলাফল আসবো, 10 জন 20 জন 50 জন করলেও সেই ফলাফল আসবে। একটা ঘটনার কথা বলি, আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। একটা হেরিং একবার যাত্রা করছেন একটা জায়গায়, ওই সময় তো ঘোড়ার গাড়িতে, যাত্রা পথে এক জায়গায় থামতে হয়েছে। একটা মানে ব্যারন বা ডিউক এরকম একটা মানে রাজা পর্যায়ের একজন লোকের বাসায় আতিথ্য গ্রহণ করছে। কথা প্রসঙ্গে সেই ব্যারন জিজ্ঞাসা করছে যে আপনি আসলে কি করেন? তিনি বলছে আমি একজন চিকিৎসক, আমি একজন হোমিওপ্যাথ। ও হোমিওপ্যাথ, আপনার দুনিয়া বিরাট মুশকিল। আমার এই যে এই সমস্যা, কিছু সমস্যা ছিল, তার পায়ে একটা ব্যথা ছিল, এটা নিয়ে আমি বিভিন্ন ডাক্তার তো অন্য চিকিৎসা তো করছি, আপনাদের হোমিওপ্যাথদের কাছে গেছি, ও এই অন্যান্য চিকিৎসা সব করছি, কাজ হয় নাই, আপনাদের হোমিওপ্যাথি এখনো করা হয় নাই। কিন্তু আমি জানি যে হোমিওপ্যাথির আপনারা এক একজন এক এক ওষুধ বলবেন, এই অ্যালোপ্যাথরা তাই করছে, মানে ওই সময় যে চিকিৎসা নিছি এক একজন এক এক ওষুধ দিছে, এক ডাক্তার আরেক ডাক্তারের সাথে মিলে না। ভেরিং কইলো যে আপনি হোমিওপ্যাথি এরকম নয়। বললো যে তাহলে কি রকম প্রমাণ দিতে পারবা? বললো যে প্রমাণ আমি দিতে পারবো, আপনার 30টা স্বর্ণ মুদ্রা দিতে পারবেন আপনি আমারে, যদি আমি প্রমাণ দিতে পারি। ওকে, 30টা স্বর্ণ মুদ্রা দিছে। হেরিং তার কেস টেকিং করছেন 30টা ডাক্তারের কাছে, এই ওই সময়ের হোমিওপ্যাথদের 30 জনের কাছে পাঠাই দিয়েছে, ব্যারনের টাকার অভাব নাই, লোকটা পাঠাই দিয়েছে 30 জন ডাক্তারের কাছে, এবং প্রত্যেকে একটা করে স্বর্ণ মুদ্রা দিছে ভিজিট হিসেবে, যে এর প্রেসক্রিপশন করো। এই 30 জন ব্যক্তি প্রেসক্রিপশন করছে, 30 জন হোমিওপ্যাথ, ও ওইটা চলে গেছে, তারা দেখে দেখে প্রেসক্রিপশন করছে, একটা পর একটা চিঠি আইছে রাজার কাছে ওষুধের সাজেশন। 27 জন একই প্রেসক্রিপশন করছে, 27 জন। অর্থাৎ সুনির্দিষ্ট কেস টেকিং এ
সুনির্দিষ্ট পন্থায় যদি কেউ চিন্তা করে, সেখানে সবার পরীক্ষণ এবং পরীক্ষার ফলাফল একই আসবে। এইটা হলো হোমিওপ্যাথি, এটা হলো সায়েন্স। সায়েন্সের বৈশিষ্ট্য এইটা। সায়েন্স কেন বলতেছি বারবার, কেন সায়েন্স বলতেছি? সায়েন্সের একটি মূল ব্যাপার, আপনি যে সায়েন্সে যান না কেন, এটা আমি অনেক আগে অন্য ভিডিওতে আলাপ করছি, আমি সংক্ষেপে তারপরে উল্লেখ করতেছি। সায়েন্সের দুইটা ব্যাপার, একটা তো রিপ্রডিউসিবিলিটি বললাম, এছাড়াও আরো দুইটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে ইউনিভার্সাল বেসমেন্ট, ইউনিভার্সাল এন্ড ন্যাচারাল বেসমেন্ট। যে কোনো সায়েন্সে আপনি যান, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বা যে কোনো সায়েন্সে আপনি যান না কেন, দেখবেন সেখানে নতুন করে কোনো কিছু আবিষ্কার করে তারপরে সায়েন্স হয়েছে, ব্যাপারটা এরকম না। আদিকাল থেকেই ছিল, যা উদ্ঘাটিত হয়েছে। অ্যাকচুয়ালি ওটা আবিষ্কার না, উদ্ঘাটিত। মাধ্যাকর্ষণ শক্তি আদিকাল থেকেই ছিল, নিউটন উদ্ঘাটন করছেন। গ্যাস যে নিয়মে আদিকাল থেকে চলতো, জাস্ট উদ্ঘাটন করা হয়েছে। তারপর যেগুলা বলেন বিদ্যুৎ, ইলেকট্রনের গতি যা ছিল আদিকাল থেকে যেরকম ছিল এরকমই আছে। ফ্যারাডে জাস্ট উদ্ঘাটন করছেন, রিভিল করছেন, প্রকাশ করছেন, তার উপরে ইলেকট্রনিক শাস্ত্র গড়ে উঠছে। কিন্তু মূলত প্রত্যেকটা বিজ্ঞানে সবসময়ই আবিষ্কার উদ্ঘাটন করতে হয়েছে সেই প্রাকৃতিক নীতি। কোন নীতিতে এই বিষয়টা, যদি আপনি ফিজিক্স বলেন তাহলে বস্তুগুলা কোন নীতিতে চলে, যদি কেমিস্ট্রি বলেন তাহলে এই রসায়নগুলা, রাসায়নিক পদার্থগুলা বা রাসায়নিক সম্পর্কগুলা কিভাবে সংগঠিত হয়, যদি গ্যাসে বলেন তাহলে গ্যাসের গতিবিধি, এইটার যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে, এগুলা কিভাবে আচরণ করে, কিভাবে করে, আগে থেকেই করে, জাস্ট জানতে হয়। তো এইভাবে যদি হোমিওপ্যাথিরে আমরা একটা চিকিৎসা শাস্ত্র, একটা বিজ্ঞান বলতে চাই, তাহলে এটা নিশ্চিতভাবে সুনির্দিষ্ট, একদম স্পেসিফাইড, একদম ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস নিয়ে সুনির্দিষ্ট কিছু পন্থাকে অনুসরণ করবে, প্রাকৃতিক নীতিকে অনুসরণ করবে, একদম প্রিসিয়াসনেস নিয়ে। কোন প্রিসিয়াসনেস? ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস। আঙ্কিক অঙ্ক করে বের করা যায় অনেকটা এরকম, এইরকম প্রিসিয়াসনেস নিয়ে কাজ করবে। এবং প্রিডিক্টেবিলিটি, অর্থাৎ আমি একটা অঙ্ক যদি করি, তাহলে ফলাফলটা সম্বন্ধে আমি এই 10টা আমের সাথে 5টা আম একত্র করলে কয়টা আম হবে। আমার সামনে আম নাই, আমি সম্পূর্ণ প্রিডিক্ট করতেছি যে আমার সামনে যদি 10টা আম আনা হয়, আমার সামনে যদি আরো থেকে 5টা আম আনা হয়, তাহলে মোট কয়টা আম হবে। আমি 15টা বলতেছি, এটা কিন্তু আমি প্রিডিক্ট, আম আমার সামনেই নাই। এবার যদি আনেন 10টা আম এবং 5টা আম, আপনারা দেখবেন গুনবেন 15টাই হবে। আমরা জানি সবাই, এটা খুব সিম্পল একটা অঙ্কের কথা বললাম। এই যে বলতে পারা, যেহেতু আমার কাছে একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? যোগ করা। যোগ করলে আমার এইভাবে করতে হয়, কাজে 15টা হবে। এবং আমরা সবাই ইউনিভার্সালি সত্য বলে শেয়ার করবো, একদম আমরা সবাই জানি 10টা আমার 5টা মিলে 15টা হবে। ওকে, ঠিক একইভাবে হোমিওপ্যাথিতেও ঠিক এই প্রিডিক্টেবিলিটি থাকার কথা, যদি এটা বিজ্ঞান হয়। ওকে, এখন এইটারে বিজ্ঞান হিসেবে বা এই রিপ্রোডিউসিবিলিটি, প্রিডিক্টেবিলিটি এন্ড ইউনিভার্সাল বেসমেন্ট, এই তিনটার স্বীকৃতি যতক্ষণ, এই তিনটা ব্যাপার যতক্ষণ আপনার সামনে পরিচ্ছন্ন না হবে, ততক্ষণ সত্যিকার অর্থে আপনি হোমিওপ্যাথিক কি এটা বুঝলেন না। ওটা বুঝছেন কিনা? কেন বুঝলেন না আমি বুঝাই দিতেছি, বলতেছি। অর্থাৎ আপনি হোমিওপ্যাথি যা বলছেন আপনার প্রত্যেকেরটা সত্য, কিন্তু যখন আপনি হোমিওপ্যাথিরে বোধ করবেন, উপলব্ধি করবেন, তখন আপনার জানতে হবে যে এই কয়টা না হইলে এটা হোমিওপ্যাথি নয়, অন্ততপক্ষে বিজ্ঞান নয়। হানিম্যান যে হোমিওপ্যাথিক বিজ্ঞান, যে চিকিৎসা শাস্ত্র, বৈজ্ঞানিক চিকিৎসা শাস্ত্র দাঁড় করাইলেন, আপনার এই তিনটা কভার না করলে হানিম্যানের সেই চিকিৎসা শাস্ত্রটা নয়। অন্ততপক্ষে আপনি হোমিওপ্যাথি নাম দেয় ইলেকট্রো হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির সাথে কোনো মিল নাই, হোমিওপ্যাথির নীতির সাথে কোনো ধরনের। এবার বায়োকেমিক্যাল হোমিওপ্যাথি বলা হয়েছে, তাদের সম্পূর্ণ সূত্র আলাদা, তাদের
খালি কি মিল আছে, হোমিওপ্যাথিক মানে ওষুধটা একই পদ্ধতিতে বানানো হয়, তাদের ফিলোসফি আলাদা, তাদের হিসাব নিকাশ বেসমেন্ট আলাদা, যে ওষুধটার প্রয়োগ পদ্ধতি কি হবে, ওষুধ কয়টা হবে, একদম আদ্যিকাল দিয়ে 12টা, এর বেশি আর হইতে পারবো না, সম্ভবই না। তাদের এই পুরো সিস্টেমটা আলাদা, তাদের বিজ্ঞান আলাদা, তারা যে তাদের বিজ্ঞান দাবি করে আর কি, কিন্তু ওটারও আমরা হোমিওপ্যাথি মনে করি। তাহলে বায়োকেমিকি হোক, ইলেকট্রো হোমিওপ্যাথি হোক, রেডিওনিক হোমিওপ্যাথি এবং আরো শত সহস্র মেথড, তো এগুলা অ্যাকচুয়ালি হানিম্যানের হোমিওপ্যাথি। আমরা যে হোমিওপ্যাথি প্রত্যাশা করি, যে হোমিওপ্যাথি বিজ্ঞানের উপরে নির্ভর করে গড়ে উঠছিল, সেই হোমিওপ্যাথি? প্রশ্ন হচ্ছে এটা। এইবার আপনার বুঝতে সুবিধা হবো, একটা মানুষ যে একটা হোমিওপ্যাথিক দোকান থেকে অয়েন্টমেন্ট কিনে আনলো, হোমিওপ্যাথির প্রিসিয়াস নিয়ম আমরা যেগুলা জানি, আমি মূলনীতি এর আগে আলোচনা করছি, আপনারাও বলছেন, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সদৃশ্য বিধান অনুযায়ী কাজ করবে। এক, ইন্ডিভিজুয়ালিটি, মিনিমাম ডোজ, ভাইটালিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক অ্যাপ্রোচ, সিঙ্গেল রেমেডি, এই যে এতগুলা শর্ত, মূলনীতি যেগুলার ভিত্তিতে, এবং প্রত্যেকটার পিছনে বিজ্ঞান আছে, কেন এটা করা হবে, সাইন্টিফিক বিজ্ঞান আছে। এই প্রত্যেকটা মূলনীতির বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আপনাদের সামনে দেবো ইনশাল্লাহ। মানে সূত্রটা কোন সূত্রের উপরে নির্ভর করে করতেছে, কেন করতেছে, প্রকৃতির কোন নিয়মের ভিত্তিতে এই মূলনীতিগুলো দাঁড়াইছে, আলোচনা হবে, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই কোর্সটা কমপ্লিট করতে করতে। আমার প্রশ্ন কথা হচ্ছে, এই যে প্রিসিয়াস, এই যে মূলনীতি, এবার যে লোকটা সাপ্রেশন করলো, মলম ব্যবহার করলো, সে কি হোমিওপ্যাথির মূলনীতি অনুযায়ী করছে? কোন মূলনীতি অনুযায়ী করছে? করে নাই। 10টা ওষুধ মিক্সার করে খাইছে, কোন মূলনীতি অনুযায়ী খাইছে? হোমিওপ্যাথির মূলনীতি নাই। অর্থাৎ হোমিওপ্যাথির মূলনীতি বলে কথা না, প্রকৃতির নীতি সে লঙ্ঘন করলো, বিজ্ঞানের নীতি সে লঙ্ঘন করলো। কেন? বিজ্ঞানের নীতি কি সে হয়তো জানতোই না, রোগী কথা বাদ দেন, যে ডাক্তার দিছে, সে হোমিওপ্যাথ দাবি করতেছে নিজের, কারণ সে হোমিওপ্যাথি কলেজ থেকে পাশ করছে, তার নামে শেষে 10টা ডিগ্রি আছে, বা সে হোমিওপ্যাথ হয়েছে। কিন্তু যদি এই বিজ্ঞানের যে মূলনীতি গুলা আছে, এইটার যে শর্তগুলা আছে, হোমিওপ্যাথিক চিকিৎসা বা বিদ্যা বা চিকিৎসা শাস্ত্রের যে শর্তগুলা আছে, যে প্রিসিয়াস ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস আছে, তা যদি না থাকে, হেরিং যদি এইরকম ডাক্তার 30টার কাছে, এইরকম ডাক্তার 30টার কাছে যদি চিঠি পাঠাইতেন, প্রেসক্রিপশন হইতো 60টা, প্রত্যেকেই কইতো এটা খান, আর যদি এটা রাতের কাছে না পান তাহলে এটা খান, 90টাও হইতে পারে, অথবা 3টা মিক্সা করে খান, 2-3 ধরনের পদ্ধতি একজনে দেখাই দেয়, কারণ তার ওই হিসাব নিকাশের ক্ষমতা নাই, প্রিসিয়াস হিসাব নিকাশের ক্ষমতা নাই, যা আমি এই সিদ্ধান্তে আসবো হোমিওপ্যাথির মূলনীতির ভিত্তিতে, আমি এই ওষুধ সিলেকশন করবো, আমি এই পোটেন্সি সিলেকশন করবো, রোগীকে এইভাবে ওষুধ দেবো, দেখার পরে আমি জানি যে রোগীকে এই পরিমাণ উন্নত, এই পরিমাণ ভালো করা সম্ভব, আমি প্রগনোসিস করবো, এবং রোগীকে ওষুধ দেওয়ার পর তারপর রোগীর মধ্যে যে লক্ষণ, এই লক্ষণ আসবে বলে আমি এক্সপেক্ট করবো, রোগীর সিভিয়ার জ্বর আসবে, কিংবা রোগীর এই সিমটমস এক্সপেক্ট করবো, এই সিমটম গুলা আসলে পরে আমার কর্মপদ্ধতি এটা হবে, রোগীকে ধৈর্য ধরতে বলবো এই জায়গায়। বিশ্বাস করেন, এই কয়েকদিন আগে আমার স্কোপের একজন পেশেন্ট, তার মা, বাচ্চার একই সাথে ব্রেনের প্যারালাইসিস, একই সাথে সিরিয়াস কনভালশন, পেটিকমল গ্র্যান্ডমল দুইটাই আছে, ছোট ছোট কনভালশন তো সারাদিন করে, থাইকা থেকে বড় করে, বড় বড় কনভালশন করে, 2 রকমের। এইবার ট্রিটমেন্ট করতেছি প্রায় 1.5 বছর পরে এই বাচ্চার জ্বর আসা শুরু করলো। আপনারা লঞ্চ শিখবেন, এবার হোমিও ডাইজেস্টে আইছে, আমি লাস্টে একটু বলুন যে কি পাবেন আপনারা, খালি আগে এই কথাগুলো বুঝে নেন। জ্বর আসলো, কোন সময় জ্বর ট্রিটমেন্ট করা যাবো, কোন সময় করা যাব না, আল্লাহ এই জ্ঞানটা তো কিছুটা হলেও দিছে আমার শিক্ষকদের কল্যাণে, বিতল কাছের কল্যাণে বিশেষ করে। আমি স্ট্রংলি নিষেধ করে দিলাম মায়ের, মা ধৈর্য ধরছে, বলতে হবো যে এই বাচ্চার যত জ্বরই আসুক, ওকে কোন রকমের কোন ওষুধ দিবে না, না অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি, পুরা জ্বর ধরো মধ্যে যাইতে দিতে হবে। মা ধৈর্য ধরলো, আমার কথা শুনছে। আমার রোগীরা বেশিরভাগই, আমি কৃতজ্ঞ রোগীদের প্রতি, তারা আমার কথা শুনে।
জ্বরটা যাইতে দিল। জ্বরটা যাওয়ার কিছুদিন পরেই বাচ্চার একটু উন্নতি, এই মানে কমা শুরু করলো, কনভার্সন খিচুনি। এটা হলো অনেকটা কমার পর সেই বাচ্চার মাথায় দেখা দিল ইরেপশন, স্কিন ডিজিজ। এটাকে এক্সপেক্টেড ছিল। আমি এটা বলি যে যেটা বলার জন্য বলতেছিলাম যে আমরা কি প্রিসিয়াসলি ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস নিয়ে জানবো যে কি আসতে যাচ্ছে। এই বাচ্চার জ্বরটা ছিল কাঙ্ক্ষিত, ওর কবে জ্বর আসবো এই আশায় বয়ে আসছিলাম। কারণ এটা আপনি এখন বুঝবেন না, পরে বুঝবেন। আর যারা লেভেল অফ হেলথ আমার দেখছেন তারা বুঝবেন। এটা সি এর নিচের দিকে আসছিল, তা উপরে না, সি এর নিচের দিকের হেলথ। পরে আমি আপনাদের যারা নতুন আছেন পরে বোঝাবো। সি এর নিচের দিকের হেলথ রে 1.5-2 বছর চিকিৎসা করে এই পর্যায়ে আনতে হয় যে তার ভাইটালিটি রিঅ্যাক্ট করা শুরু করবো, ইমিউনিটি জোরানা শুরু করবো। 1.5 বছর পরে ট্রিটমেন্ট করার 1.5-2 বছর পর ট্রিটমেন্ট করার পরে তার জ্বর আসলো। এটা এক্সপেক্টেড ছিল, ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস নিয়ে এক্সপেক্টেড ছিল, একদম আংকিক হিসাব যে এটা আসতে হবে। আচ্ছা, জ্বর আসার পরে কি হবে? তার ইমিউনিটি আরো গুড রিঅ্যাকশন করবো যদি এটা ডিস্টার্ব করা না হয়। তো বলতে ভুলে গেছি, তার আগে একবার জ্বরের ভাব আসছিল, মায়ে ডিস্টার্ব করছিল, মানে না জানে এই ওষুধ খাওয়াইছিল। তারপরে কঠিন হুঁশিয়ার করে দেই, এই কারণে মা অপেক্ষা করছে, পরের জ্বরে আর কিছু করে নাই। এইবার যখন আনডিস্টার্ব ভাবে জ্বরটা বইয়া গেল, তার কিছুদিন পর 1.5-2 মাস পরেই বাচ্চার মাথায় ভয়ানক ইরাপশন দেখা দিল। ভয়ানক মানে ভয়ানক কেন বলতেছি, আপনাদের এখন যে ছবিটা আমি দেখামু এটা আসলে অ্যাকচুয়ালি শুকানোর পরে এখন অনেকটা কমছে, তারপরের ছবি। একটা জায়গার দেখাই, কারণ এগুলো বারবার বের করাটা আমার জন্য মুশকিলের হবে, এই কারণে একটা জায়গার দেখাই। এটা পুরো মাথায় বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকটা স্পট আছে, দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, এটা কিন্তু এক জায়গায় এইটুকু তা কিন্তু না, এই বাচ্চার মাথার বেশ কয়েক জায়গায় বেশ কয়েকটা, দাঁড়ান দেখি এর থেকে শেয়ার করলে যায় কিনা, অনেক সময় চেঞ্জ করলে তো থাকে না। আসতেছে, এগুলা হলো শুকাইছে এখন। তারপরে আর এইরকম আমি বহু দেখাবার পারি, এই নাতের কাছে যারা আসল এটা আমি আপনাদের দেখাইতেছি। আরেক জায়গায় অবস্থা দেখছেন? অবস্থা তো কাঁচা অবস্থায় ভয়ানক। একটু একটু কাঁচা আছে, এখানকার পরিস্থিতিটা দেখেন। আমি আর ওগুলা বের করে দেখাবার গেলে মানে করে আমার কষ্ট হবো, বা আমাদের আলোচনার গতি ধারা নষ্ট হবো, এই কারণে আমি ওইখানে যাইতেছি না। কিন্তু আজকে আমার স্টুডেন্ট যারা আছে তারা ক্রমান্বয়ে এগুলা সবই দেখবে। দেখছেন অবস্থা? আচ্ছা, এটা হলো শুকানোর, অনেকটা শুকানোর পরে 80% শুকাই গেছে। তো কি হইলো, এটা এক্সপেক্টেড ছিল। কিভাবে এক্সপেক্টেড? ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস নিয়ে এক্সপেক্টেড, ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস নিয়ে, যে বাচ্চার জ্বর আসছে, আর ইমিউনিটি এবার স্ট্রঙ্গার হবে, ফলাফল স্বরূপ ওর শরীরে ইরাপশন দেখা দেবে, অথবা আর ইপিলেপসির চাইতে কম সিভিয়ার কোন রোগ দেখা দিবে। স্কিন ডিজিজ না হয়ে মাঝখানে অন্য একটা রোগও হতে পারতো, যেটা কম। যেমন আমার একটা ক্যান্সারের রোগী ভালো হয়েছে কয়েকদিন আগে, একটা ক্যান্সারের রোগী ভালো হয়েছে, তার পিঠে বহুদিন ধরে একটা সিস্ট ছিল, সেবাকিয়া সিস্ট পিঠে। ওইটা পাকলো, মানে ক্যান্সার ভালো হওয়ার পরে ওইটা পাকলো, পাইকা বাইরে ক্লিন হয়ে নর্মাল হইলো, রোগী এখন টনটনাইয়া করতেছে। এটা কুষ্টিয়ার। আরেকটা ক্যান্সারের রোগী টাঙ্গাইলেরই, তার ক্যান্সার ভালো হওয়ার পরে দুনিয়ার বাতের ব্যথা হয়েছে। অর্থাৎ ক্যান্সার বড় রোগ, ওইটা গেছে, এবার তার চাইতে কম দামি একটা রোগ বাত, এইটা তারে দেখা দিয়েছে। ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস এইটারে কয়। আমি জানি কি হচ্ছে। এবার রুগীরে কইছি যত ব্যথাই হোক, যত কষ্টই হোক, আমি ওষুধ দেই না দেই কিচ্ছু করা যাবে না। যে ক্যান্সার ভালো হয়েছে কথা বলবো না, কিচ্ছু করে না, কান্ধে কাঠে যা করে আমার সামনে নিয়ে যা করে করে, কিন্তু নিয়ম ভাঙে না। যাই হোক, তারা জানে যে আমি যা করতেছি বুঝে শুনে করতেছি, আমার উপরে তাদের ওই আস্থাটাও তৈরি হয়েছে। আমার কথা হচ্ছে এটা না, কথা হইলো এই যে ম্যাথমেটিক্যাল প্রিসিয়াসনেস জানলাম কোন থেকে? জানলাম হোমিওপ্যাথিক কিছু সূত্র থেকে, হেরিং এর লজ থেকে। বিতল কাজ হায়ারার্কি যেভাবে সাজায় আমাদের সামনে উপস্থাপন করে প্রিসিয়াস করছে, সেই প্রিসিয়াসনেস থেকে এটা বিজ্ঞান। আপনার
প্রথম দিনের ঘটনা, এই মায়ের এই যে ইপিলেপসির রোগীটার বাচ্চাটার যখন প্রথম ইরাপশন দেখা দিল, আমি বসলাম, বসার পরে মা কাঁদতাছে, বাচ্চা দিয়ে কত কষ্ট, মাথা পুজ দিয়ে ভরে গেছে, আপনি কি করবেন, ওই ছবিটা মনে অন্য একদিন পুজ দিয়ে ভরে গেছে পুরা মাথা। হ্যাঁ, বাচ্চা ঘুমাও পারতাছে না, কান্দে, মায়েও কান্দতাছে, ইমোশনাল, বাচ্চারা খুব ভালোবাসে, ধৈর্য ধরছে, কানতে কানতে আমার সামনে বসছে। আমি বলছি যে শোনেন, বাচ্চার খিচুড়ির অবস্থা কি, কম বেশি ওই রকমই আছে, মানে তার বাচ্চার মায়ের মনোযোগ তখন বাচ্চার ওই মাথাগুলার দিকে। আমি তারে কইলাম যে শুনেন, আপনি যে কথাটা, যে লাইনটা আমারে বললেন কম বেশি একই রকম আছে, আপনার কথা সত্য হইলে বিজ্ঞান ভুল, ইন্টারেস্টিং। আমি তারে বললাম যে আপনার কথা যদি সত্য হয় তাহলে আমাদের বিজ্ঞানটাই ভুল। বড় বড় করে চাইয়া রয়েছে মা। কইলাম এই বাচ্চার দুই রকমের কনভালশন আছে, একটা ছোট একটা বড়, ঠিক মতো বলেন যে কোনটার কি অবস্থা। আমি জানি যে এই বাচ্চার খিচুড়ি কমছে, আপনি স্বীকার করেন না করেন, আমি জানি এটা। এই যে মায়ের এটা বললাম, আমার কিন্তু জানা আছে, আমি মায়ের মুখের সামনে অস্বীকার করলাম যে আপনি আমার মিথ্যা করতেছেন। অ্যাকচুয়ালি ওইভাবে কই নাই রাফলি, এটা তো অভদ্রতা রাফলি বলা, তাই না? আমি ওইভাবে কই নাই, তবে এইভাবে কইলাম যে আপনি যদি, আপনার কথা যদি ঠিক হয় তাহলে আমাদের বিজ্ঞানটাই বলে, আপনি ভালো করে খেয়াল করে আবার করেন। তারপরে মাই কইতেছেন না, ছোট খিচুড়ি গুলো একটু কম হয় আর, কিন্তু আমি ওগুলা দেখা দিই না, মাথায় মায়েরা যা করে আর কি, স্বাভাবিক। এবং ওই দিন প্লাসিবো দেওয়া হয়েছে, গত 1.5 মাস 2 মাসের মধ্যে অরে কোনো রিপিটেশন করা হয় নাই ওষুধ, শুধু প্লাসিবো চলতেছে। এই প্লাসিবোতে বাচ্চার এরপরে 3 বার মায়ে বসছে, 3 বার ঘোষণা দিছে যে বাচ্চার উন্নতি হয়েছে, খিচুড়ি কমছে। শেষের বার তারা আবেগে বাইসে গেছে, কারণ বাচ্চা বাবলিং কথা বলা শুরু করছে, যার ব্রেনে প্যারালাইসিস ছিল, পাও শক্ত করা শুরু করছে, লালা পড়া বন্ধ হয়েছে, ঘাড় শক্ত হয়ে গেছে, একটু আগেকার যেতে বেটার, স্ট্রঙ্গার দ্যান বিফোর, গাড়টাতে হালায় রাখতো, গা সোজা করতে পারতো না, গানটা সোজা হইতেছে। এবং বাচ্চা পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা পর্যন্ত করছে, যেটা এখন মানে চিন্তার বাইরে আসছিল তাদের কোনোদিন। এটা আমি এই ঘটনাগুলো এই কারণে বললাম, আমার করার জন্য না, সাকসেস দেখানোর জন্য না, আমি যে কারণে আপনাদেরকে বললাম যে এই যে হিসাবটা, আমি তারপরে প্লাসিবো দিলাম এবং প্লাসিবোতেই থাকলাম। এবার মাথার ঘাও শুকাইতেছে, আলাদা কোনো ওষুধ লাগে নাই, শুধু প্লাসিবোর উপরে। বাচ্চার খিচুনি মিশুনি যাই, বাচ্চার বাবলিং স্টার্ট করছে, বাচ্চার স্ট্রঙ্গার, মাথায় দুর্বলতা ছিল, পায়ের দুর্বলতা যায় না, বাচ্চা পাও ফেলানোর চিন্তা করতেছে, বাস এনার্জেটিক দেন বিফোর, খাওয়া দাওয়া নর্মাল হইতেছে, মানে বিরাট একটা অবস্থা। এটা ম্যাথমেটিক্যাল পিসে আছে। আমার যদি ওই জ্ঞানটা, ওই হিসাবটা না থাকতো, তাহলে আমি এখন হাই হাই মাথায় এটা হইছে, এই ওষুধ শেষ, আল্লাহ গেলাম, মায় কান্দাছে, আমি চাপ নিয়ে আল্লাহ গো আল্লাহ শেষ, আমি এই ভালো করবো, মাথা এইরকম পুজ গাও, এই পুজের মধ্যে ওষুধ না দিলে চলবো, মাথা যদি পয়সা জায়গা, মানে যাও হয় আর কি মানুষের। এই হয় যদি আপনার মধ্যে এই প্রিসিয়াসনেস না থাকে এবং এই জ্ঞান অনুযায়ী সিদ্ধান্তের ভিন্নতা আসবে। আমি যদি 10 জন ডাক্তারের ডাইকে নিয়ে এই মাথাটাতে হ্যাঁ কইতাম, কি করব? এই বাংলাদেশে খুব কমই ডাক্তার পাওয়া যাবো যে বলবো, আমি যদি ওই প্রথম অবস্থার ছবিটা আরেকদিন দেখাবো নি, আমি কথা কইতাছি, দেখাই, এলে আপনারা বুঝবেন। এটা তো শুকনাটা দেখলেন 80% শুকানোর উপরে, কাজা পুজ হইছে, ওয়ার হইছে, রক্ত পড়তাছে, ওই মাথাটা যদি আপনাদের দেখাই, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে প্লাসিবো দেওয়ার সাহস আমাকে 10 জন ডাক্তারের মধ্যে কয়জন বলতে পারতো দেওয়া প্লাসিবো? আমার সন্দেহ আছে। এবং 10 জনে স্বাভাবিক, যেখানে ওষুধই পড়ার কথা না, যেখানে ওষুধই পড়ার কথা না, যেখানে প্লাসিবো যাওয়ার কথা, ওইখানে 10 জন ডাক্তার যে ওষুধের নাম কইতো ওইটাই ভুল ওষুধ, রাইট? কেন তাদের ওই ওষুধের নাম আইছে? সিমটমস এর সিমিলারিটি, শুধু ওইটুকু ইশারা দেখছে। কিন্তু এই যে বিজ্ঞান, এই যে অন্যান্য সূত্রগুলা, কিভাবে আমি চিকিৎসাটা করব, সিমিলিয়া সিমিলি ভাস্কিউরেন্টার কিভাবে প্রযোজ্য, কিভাবে তার প্রয়োগ পদ্ধতি ব্যবহার, এই বিজ্ঞানের এই জ্ঞানগুলো একটা তো না, শুধু আমাদের মূলনীতি তো আরেকটা না, শুধু সিমিলিয়া সিমিলি ভাস্কিউরেন্টার, ইন্ডিভিজুয়ালাইজেশন, হলিস্টিক অ্যাপ্রোচ, ভাইটালিস্টিক অ্যাপ্রোচ, এই সমস্ত কিছুই আমাদের মূলনীতি। এবং রোগীর উন্নতি হইতে থাকলে রিপিটেশন করা যাবে না মূলনীতি।
তো এই জ্ঞানগুলা যদি এই প্রিসিয়াস এই বিজ্ঞানটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি হোমিওপ্যাথি করতেছেন না, যা করতেছেন সবগুলো। কথাটা বুঝছেন কিনা? তো যদি আপনারা শুধুমাত্র হোমিওপ্যাথির ফিলোসফি, আমার হোমিওপ্যাথিতে ফিলোসফি আছে, সব বিজ্ঞানী আছে, হোমিওপ্যাথির যদি শুধুমাত্র একটা পদ্ধতি, কৌশল, মেথড এইসব চিন্তা করেন, ধরে ফেলা। শুধু বইয়ের লাইন মুখস্থ করলে পরে হবে না, এটা গভীরে যায় একটু দেখতে হবে এটা কি, কিভাবে চলে, কিভাবে কাজ করে। হারমোনিকা একটা মানে আছে যে মাউথ অর্গান যেটা বাজায়, ওটার মধ্যে আপনি সবসময় শুদ্ধ স্বরগুলা থাকে, সারেগামা পাধানিসা। আপনি যেভাবেই বাজান, যেখান থেকেই শুরু করেন, গান মা বানাইতে পারলেন যে দিকেই বাজান না কেন, সুর শোনা যাও, কারণ পুরা যন্ত্রটাই সুরে আছে আসলে। ফলাফল স্বরূপ আপনি যেখানেই যান হারমোনাইজ করে। কিন্তু একজন এক্সপার্ট যে মিউজিশিয়ান, সে কি ওইটাতে সন্তুষ্ট হবে? সে আরো 5টা স্বর আছে ওই 7টার বাইরে, সেগুলা নিয়ে কমপ্লেক্স একটা মাউথ অর্গান নিবে। তারপর তার মাথায় হিসাব চলতে থাকবে যে এই সায়েন্সটা কিভাবে কাজ করে, এই মিউজিকের সায়েন্সটা কিভাবে কাজ করে, এটাও একটা বিজ্ঞান। এই বিজ্ঞানটা কিভাবে কাজ করে, এখানে কিভাবে আমি সমন্বয় করব, সেই হিসাব নিকাশ করে যারা প্রকাশ করবো, ওইটারে কয় যে বিশ্ববিখ্যাত কম্পোজিং, বিশ্ববিখ্যাত ইম্প্রোভাইজেশন, এইসব কথা বলা হয়। কিন্তু এখানে থাকে কি, সেই বিজ্ঞানের ভিত্তিতে সৃষ্ট ক্রিয়েটিভিটি, সেই বিজ্ঞানের ভিত্তিতে সৃষ্ট সিদ্ধান্ত, যার ফলাফল স্বরূপ সুমধুর কিছু ফলাফল আমরা পাই, সেটা সুর। আর যদি যখন আমরা অন্য যে বিজ্ঞানে যাব, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে যখন যাব, তখন আমরা পাবো আরোগ্য, রিস্টোরেশন। আমার স্বাস্থ্যকে আগের ভালো অবস্থায় নিয়ে যাওয়া, সুস্থ অবস্থায়, যে অবস্থায় আমি সুস্থ অবস্থায় ছিলাম সেইখানে ফেরত নিয়ে যাওয়া। এই সুস্থ অবস্থায় এই রিস্টোরেশন, স্বাস্থ্যের পুনরূপান্তর, ফিরে যাওয়া না, ঠিক আছে, একটা ধরনের রূপান্তর। আমি যখন অর্গানন পড়াবো, এটা আপনাদের সাথে আলাপ করবো বা বুঝাই দিব, এটা পরিবর্তন, এটা রূপান্তর। স্বাস্থ্যের এই রূপান্তর, স্বাস্থ্যের রূপের এই চেঞ্জটা, আপনি কি মনে করেন আমরা এই বিশ্ব প্রকৃতিতে আছে, ওই যে কইলাম ভাইটালিস্টিক এন্ড হলিস্টিক অ্যাপ্রোচ, এই বিশ্ব প্রকৃতির আমরা একটা অংশ। পদার্থ বিজ্ঞান আমার এই বস্তুগত দেহ, বস্তুগত রসায়ন, এইটা পৃথিবীর নিয়ম মাইনা চলে, পৃথিবীর প্রাকৃতিক নিয়ম গুলা মাইনা চলে। অর্থাৎ আমি যদি হাতে কোনো বর্ণা রাখি, তাহলে এটা মাধ্যাকর্ষণ শক্তিতে নিচের দিকে পড়বো, এবং আমার হাতটাকে 1 ফুট উঁচা করার জন্য আমাকে সুনির্দিষ্ট ভরবল প্রয়োগ করণ লাগবো। আমার জয়েন্টটা ঠিক একটা সুনির্দিষ্ট পন্থায় উঁচা করতে হবে, আমি কোন অ্যাঙ্গেলে নিতে চাই সেই অ্যাঙ্গেলে আমার সুনির্দিষ্ট বিজ্ঞান মাইনে কাজটা করতে হয়। আমরা সেই বিজ্ঞানটা মুখস্থ রাখি নাই, আমরা অভ্যস্ত হয়েছি। অর্থাৎ আমার শরীর কিন্তু এই ভৌত শরীরটা, অর্থাৎ বস্তুগত শরীর কিন্তু এই পৃথিবীর নিয়ম মাইনা চলে, বিজ্ঞান মাইনা চলে। তো আমি যখন এটার মেকানিক, আমি যখন এটার মেরামতকারী, আমি সেই বিজ্ঞানের ধারে কাছে নাই, সেটার কোনো চিন্তা ভাবনাই আমি আমার মাথায় রাখলাম না, এটার সাথে কিভাবে সমন্বিত হয় সেই জ্ঞানটা আমার মাথায় রাখলাম না, আপনি কি বলতে পারবেন আমি ভালো মেকানিক, ভালো মিস্ত্রি? একজন চিকিৎসক মানুষের মিস্ত্রি, নির্মাণকারী নয়। নির্মাণ করে দিছে আমাদের, যে নির্মাণ করে দেওয়ার কথা, এক একজন এক এক ভাষায় বলেন, গড, স্রষ্টা, ঈশ্বর, আল্লাহ, নির্মাণ আমাদের করে দিছে আমাদের স্রষ্টা। এরপর কিছু লোক দায়িত্ব পায় এই যে তার নির্মিত যে বস্তুটা, এটারে মানে কোনো ব্যাঠি করলে ওটারে ঠিকঠাক করা। আপনার কি মনে হয় এটা মস্করার বিষয়? যে সেই ঠিকঠাক করার বিষয়টা আপনি খামখেয়ালি ভাবে করবেন? প্রকৃতির যে সমন্বয় স্রষ্টা রাখছেন, সেই স্রষ্টার সেই সমন্বয়কে উপেক্ষা করবেন? এই সুস্থ হওয়া, অসুস্থ হওয়া, এই রিস্টোরেশন, এই আমাদের সম্পূর্ণ বৈশিষ্ট্যরে উন্নত করা, আমাদের এই দূষণ থেকে বেরোয় আসা, এগুলার জন্য প্রাকৃতিক যে নীতি, প্রাকৃতিক যে সূত্র থাকবে, সেইগুলাকে যথাযথভাবে আপনি অনুসরণ করবেন না, আপনি পারবেন এটা আপনি মনে হয়?
কোনোদিন কোনো বিজ্ঞানে এটা সম্ভব হয়েছে যে সূত্রগুলাকে যথাযথ অনুসরণ করা হবে না? আমি পণ্ডিত, আমি হুদায় একটা নাম বানাবো, একটা মেথড বানাবো, তোমরা আসো তাড়াতাড়ি ভালো করে দেবো, এটা হয়? কোনোদিন হয়েছে এটা? মানে কোন বিজ্ঞানে আজ পর্যন্ত কোন বিজ্ঞানে, এই চিকিৎসা বিজ্ঞান নিয়ে যে পরিমাণ ভণ্ডামি, যে পরিমাণ বদমাইশি, যে পরিমাণ দূষণ, যে পরিমাণ শোষণ, যে মানে যে পরিমাণ বাউতাবাজি হয়েছে জগতে, পৃথিবীতে অন্য কোনো বিজ্ঞান নিয়ে এটা হয় নাই। আজ পর্যন্ত হানিম্যানরে ঠিকঠাক মতো স্বীকৃতি দেয় নাই সমগ্র বিশ্ববাসী। আমরা হোমিওপ্যাথরা দিছি, স্বীকৃতি দেয়। কেমনে করে হবো যে ব্যক্তিরা এই বিজ্ঞান দ্বারা আবিষ্কার করছে? এবং আমাকে হোমিওপ্যাথ মাথায় এটা নাই যে হোমিওপ্যাথি কিভাবে হোমিওপ্যাথি। যতক্ষণ পর্যন্ত হোমিওপ্যাথির এই মূল নীতিগুলা না থাকবো, যতক্ষণ পর্যন্ত হোমিওপ্যাথির এই রিপ্রোডিউসিবিলিটি, এই ইউনিভার্সাল বেসমেন্ট এবং ইউনিভার্সাল ল এবং এবং প্রিডিক্টেবিলিটি, এইগুলা যতক্ষণ পর্যন্ত না থাকবো ততক্ষণ পর্যন্ত এটা হোমিওপ্যাথি না। আমাদের হোমিওপ্যাথদের মধ্যে কয়জন এইটা মেনটেন করেন? কয়জনের কাছে এই স্বচ্ছতা আছে যে আমি হোমিওপ্যাথি করি কিনা? হোমিওপ্যাথিক ওষুধ খাইছি, বাস আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিছি, হইল? হইছে? এমনকি শক্তিকৃত ওষুধ খাইলেন আপনি, হোমিওপ্যাথিক দোকান থেকে সাইলিশিয়ে কিনে নিয়ে এলেন, আপনার সাইনোসাইটিস হয়েছে, তার জন্য আপনি খাইলেন, হোমিওপ্যাথি হবে? যেখানে সিমিলিবাস-কিউরেন্টালের খেয়ালই করা হয় নাই, ইন্ডিভিজুয়ালাইজেশন খেয়ালই করা হয় নাই, হলিস্টিক অ্যাপ্রোচ খেয়াল করা হয় নাই, ভাইটালিস্টিক অ্যাপ্রোচ মনেও করা হয় নাই, হোমিওপ্যাথি হবে? খাইছেন তো শক্তিকৃত ওষুধ, সাইলিশিয়া। রাইট, হোমিওপ্যাথি এইটাই কোশ্চেন। হোমিওপ্যাথি কোন ওষুধ? হোমিওপ্যাথি অনেকগুলা প্রাকৃতিক বিধান সম্বলিত মানুষের আরোগ্যকারী বৈজ্ঞানিক চিকিৎসা শাস্ত্র। যদি আপনারা এই কথাগুলা বুঝা থাকেন হোমিওপ্যাথি কি, তাহলে মনে রাখবেন যে হোমিওপ্যাথির আজকে থেকে নতুন করে চেনা শুরু করবেন। এই হোমিও ডাইজেস্টে আপনারা আইছেন, হোমিও ডাইজেস্ট কখনোই আপনাকে মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা, বিশেষ করে আমি চাই আগামী 1 বছর পরে আমি নাম ধইরা বাংলাদেশে ঘোষণা করতে পারবো যে আমার অমুক 10 জন 15 জন 20 জন প্রত্যেকে হোক, এটা তো আমার হৃদয়ের আকাঙ্ক্ষা, অন্তরের ভিতরের আকাঙ্ক্ষা, যে প্রত্যেকের নাম আমি কভার করবো একজন একজন করে, যে বাংলাদেশে অমুকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। আরে আমার খুব ভালো লাগছে যে আজকের এই ব্যাচটাতেও, গত ব্যাচে এরকম হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে, অনেকগুলা ডিস্ট্রিক্টের থেকে আমাদের স্টুডেন্ট একত্র হয়েছে। ভাই এই কয়টা বাতি যদি জ্বলে বাংলাদেশ জল জল করবো। আমি যদি ঘোষণা করতে পারি যে এই কয়টা কাজ ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, আমি তো এখন কই ভিডিওতে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের 10টাও ক্লাসিক্যাল হোমিওপ্যাথ না, আমি চাই আমার এই কথাটা আমি কাটতে পারি, কিন্তু কথা আছে। হোমিও ডাইজেস্ট কি করতে পারে? হোমিও ডাইজেস্ট আপনাদের এই শিক্ষকেরা কি আপ্রাণ চেষ্টা করে, কি আন্তরিকভাবে চেষ্টা করে আমি দেখি, এটা জানি, যারা পুরানো আছে তারা জানে যে প্রত্যেকেই তার চেষ্টার চূড়ান্তটা দেয়, এর বেশি আমরা পারি না। এরপরে আপনাদের মধ্যে যে যারা চাবেন যে আমি হব, তারা এই যে আমাদের আগেকার স্টুডেন্টদের মধ্যে রফিকুল্লাহ শাহ গাইড হয়েছে না, শিক্ষক হয়েছে না, সঞ্জয় গোলদার শিক্ষক হয়েছে না, জুয়েল রোফ শিক্ষক হয়েছে না, গাইড হয়েছে না, এরা সুমি, ফাতেমা সুমি হয়েছে না, তারপরে আর কারা আছে, ইউসুফ নিজাম, তারপর এবার নাজিমউদ্দিন গাইড হলো, এবার নাজিমউদ্দিন এবার এই ব্যাচের থেকে যুক্ত হইলো। সবার নাম তো কথা কওয়ার তাহলে রয়েছি, সবার নাম, কেউ নাম মিস হইলে কিছু মনে করবেন না। আমার কথা হইলো এরা আমাদের স্টুডেন্ট ছিল, কিন্তু আজকে কিন্তু তারা ওই যোগ্যতায় পৌঁছাইতে পারছে। এবং আমি যখন ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সামনের বছর ঘোষণা, আমার নিয়ত, আমি এবার নিয়ত করছি যে সামনের বার আমার এই কথাটারে আমি কাটবো। আমি 10 জন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ আগামী বছর, 10 জন, আমার টার্গেট 10 জন। এরপরে যা পাবো আল্লাহর কাছে আরেকবার ডবল শুকরিয়া আদায় করবো। আপনার এই না যে আপনাকে কোনো 10 জনের আমি অবহেলা করতে দিতাম না। আসলে সত্য কথা বলতে
এটার জন্য যে শ্রমটা দেওয়ার দরকার পড়ে, যে মনোযোগটা দেওয়ার দরকার পড়ে, যে পরিশ্রমটার দরকার পড়ে, আমাদের জাতি হিসাবে আমরা একটু আইলসে ফলাফল স্বরূপ যেটা হয় যে আমাদের এই একটা বছর, আমি সব সময় ক্লাসের শুরুতে, বছরের শুরুতে কই যে আপনাদের উপর দিয়ে শিক্ষার একটা স্টিম রোলার যাবো। এটা যদি আপনারা নিতে পারেন, আমার শিক্ষকেরা, এটা হোক বিকে পন্নী স্যার, হোক ডক্টর জর্জ বিতল কাজ, আমার শিক্ষকেরা বরাবর আমার উপর দিয়ে স্টিম রোলার চালাইছে এবং আমি তাদের প্রত্যেকটা স্টিম রোলার নিজের উপরে নিছি। মাহফুজ ভাই জানে যে এমন হইছে, চাপে চোখ দিয়ে পানি বেড়ে গেছে, কাঞ্চি হয়ে হয়ে, কিন্তু আমাকে যে শর্ত দেওয়া হয়েছে আমি তা কমপ্লিট করছি। আল্লাহ আমার দয়া করছেন, তারা দোয়া করছেন এই কারণে যে তাদের চাও আমি পূর্ণ করছি এখন পর্যন্ত। তো মাহফুজ ভাই জানে ঘটনা কমনি, পরে আস্তে ধীরে সবে তো যাত্রা শুরু হইলো, সব জানবেন। কিন্তু আমার এইরকম স্টুডেন্ট খুব বেশি পাই না যে আমি তারে এত চাপ দিব যে সে কাইন্দা দিব, কিন্তু চোখ দিয়ে পানি বেড়ানোর পরেও তারে আমি যে কাজ দিব এটা কমপ্লিট করে আমার সামনে নিয়ে আসবো। এটা হয়তো আছে আপনাদের মধ্যে, কেউ হয়তো দেই নাই, তবে আমার জানা মতে কিন্তু এখনো নাই। আমি জানি না, আমি কেউ অসম্মান করতেছি না, আমাদের পুরানো যারা আছে তাদের মধ্যে অনেকে হয়তো এই যোগ্যতা রাখেন, আমি পরীক্ষা করি না, এমন হইতে পারে। তবে আমি এখন পর্যন্ত আমি জানি না যে অ্যাকচুয়ালি এই পর্যায়ের চাপ কেউ নিচে কিনা। তো আমরা আপনাদের গাইড করতে পারবো, আমরা আপনাদের প্রিসিয়াস পথটা দেখাইতে পারবো, কিন্তু আপনারা যদি স্টাডি না করেন, নিজের উপরে যদি চাপটা না নেন, আমি যদি চাপ না নিতাম, আমার স্যার দিছে পড়া দিছে পারি না। এখানে একটা কথা বলে রাখি, এই 1 বছরে যারা চাপ নিতে পারবেন, সারা জীবনের চাপ কমে যাবে। সারা জীবনের চাপ, সারা জীবনের চাপ। আমি একটা সিম্পল কথা কই, আস্তে আস্তে অনেক কথাই আমি সামনে ভবিষ্যতে কব ইনশাল্লাহ। খুব সিম্পল একটা কথা কই, একটা সময় আমি, এই যে কালকেও আমি ডক্টর দিমানদার স্যার আছে, দিমান স্যার আমাদের কোঅর্ডিনেটর, তার সাথে ফোনে আলাপ হলো প্রায় 20 মিনিটের উপরে। একটা সময় আসছিল যখন আমি চেম্বারে আসতে আমার ভয় করতো, ভয় এই কারণে না যে আমি ফেল করবো এই করবো তা না, তখন আমি বিখ্যাত ডাক্তার, তখন অনেক রোগী আমার কাছে ভালো হয়েছে, ভালো হইতাছে অবিরত, তারপরেও পেশেন্টরা চাপ দিব, অভিযোগ দিব, এটা ভালো হয় না, এটা ভালো হয় না, সেটা কিভাবে বিচার করবো, কি সমাচার, এই সে নানান চিন্তা লাগতো, আমি স্ট্রেস ফিল করতাম। ইট ওয়াজ এ স্ট্রেসফুল জব ফর মি। আমি এটাই জীবনদারে কালকেও বললাম যে একটা সময় আমার কাছে আসিল স্ট্রেসফুল জব, তবে বুঝে নেন, স্ট্রেসফুল জব একটা সময় আমার কাছে ছিল। আমি জীবনদারে কইলাম দুইটা শব্দই আলাদা ভাবে খেয়াল করেন, একটা হলো স্ট্রেসফুল, একটা হলো জব। আর আর যখন আমি এই হিসাব নিকাশ কি করলে কি হবে, কিভাবে হিসাবটা করতে হবে, এটার সাইজটা কি, এটা যখন আমি জানলাম, এটা আমার কাছে হয়ে গেল বাউন্ডলেস এনজয়মেন্ট। এই দুটো শব্দ খেয়াল করেন, বাউন্ডলেস এনজয়মেন্ট। জবটা শেষ, আমি আর কোনো চাকরি করি না, কাজ করি না, কথাটা বুঝছেন কিনা? এখন কিন্তু আমি চেম্বার করি, আসার সময় আমার ওই রকম বুকের মধ্যে একটা স্ট্রেস, হায় হায় কি বান দেখবো না, আমি জানি যে আমি ভালো দেখবো, তো একজন রোগীর হয়তো ভালো নাও হইতে পারে, তার বেলা একটু পরিশ্রম করবো, শেষ। এবং এমনও দিন যায় যে 1 মাসের মধ্যে ভালো হইতাছে না, এখন এইরকম রোগী পাই না, এমনও হয় 1 সপ্তাহের মধ্যে পুরা সপ্তাহ ফাঁকা, মানে খারাপ হয় নাই কারণ কোনো না কোনো ভাবে ভালো রোগীর, হয়তো কোনো বাতের রোগী একান্ত আছে আমার সামনে, কিন্তু আমি জানি উন্নতি, মাথায় পুজ হয়ে বইয়া রয়েছে, বুঝাই আমি জানি উন্নতি, এগুলা দেখতে রোগীর কাছে মনে হবো যে খারাপ, তারা অভিযোগ করে আমার কান ফাটাই দিব, আমি তো আসবো আর কয়ে দিব ভালো হয়েছে, ঠিক আছে। আগে উন্নতি হইতো কিন্তু বুঝতাম না, কিন্তু যখন আমার কাছে সাইজটা ক্লিয়ার, তখন যেটা হয়েছে তা হলো বাউন্ডলেস এনজয়মেন্ট, স্ট্রেসফুল জব না। আপনারা আরামসে হাসতে হাসতে এনজয়মেন্ট করবেন, হোমিওপ্যাথি তখন আপনাদের কাছে জব থাকবে না, কিন্তু তার জন্য স্টিম রোলারটা নিতে হবে নিজের কাছে, কথাটা বুঝছেন কিনা? এই স্ট্রেসটা নিতে হবে, যদি নেন। এইবার আসি, মাহবুজ ভাই একটু আগে একটা কথা কইল, অনলাইনে হয় না,
অনেকের ধারণা কি হয়েছে করোনা আমি বোঝাই করি। দেখেন বিতল কাজ গ্রিসে বয়ে রয়েছে, সমগ্র দুনিয়াতে তার 20,000 স্টুডেন্ট। কিমনে করে হয়েছে? কয়জন গেছে ইসে গ্রিসে, কয়জন গেছে? 20,000 স্টুডেন্টের মধ্যে মানে বিখ্যাত স্টুডেন্ট যারা খুব ভালো করতেছে অভাব নাই, প্রত্যেকেই শিক্ষাটা বিতল কাছের শিক্ষাটা হলো হায়ার শিক্ষা, লোয়ার শিক্ষা না। আমাদেরটা আপনাদেরটা মিডিয়াম শিক্ষা, আমি লোয়ার শিক্ষা দেই না। এরপর আপনারা অ্যাডভান্স ক্লাস পাবেন ভবিষ্যতে, সেটা আমি ব্যবস্থা করতেছি। কিন্তু এখন যে লেভেলটা এটা হলো মিডিয়াম, আপনাদেরকে উত্তরিত করা। তো এই হায়ার লেভেলের পড়াশোনা এইটা যদি অনলাইনে হয়, তাহলে লোয়ার লেভেলের পড়াশোনা কিংবা মিডিয়াম লেভেলের পড়াশোনা কেন হবে না? তো বলতে পারেন এটা হাই স্কুল, বোঝানোর জন্য বলতেছি। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে আপনার ঢুকছেন, আমি এটা দাবি করবো, আমার এই দাবি কেউ কাটতে পারবে না যে বাংলাদেশে ওই ডিএসএমএস কলেজ আছে কিন্তু আমারটা হাই স্কুল। অ্যাকচুয়ালি এটা হাই স্কুল, এরপরে আপনারা ইউনিভার্সিটি লেভেলে যাবেন। তো এই যে জায়গাটা, একটা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা যদি অনলাইনে হয়, হাই স্কুল লেভেলে হবো না? আর কেন হবে না এটাও আমার একটু বোঝান। এতক্ষণ করে আপনারা আমার কথা শুনলেন, আমি যদি সাবস্ট্যান্সিয়াল কিছু বইলা থাকি, আপনারা যদি শিক্ষার ক্ষেত্রে একটা জিনিস জরুরি, তা হচ্ছে হৃদয়কে উন্মুক্ত করা। আপনারা যদি হৃদয়কে, আমার ভিতর কাজ আমার শিক্ষক শিখেছে, তোমরা আমার সামনে বসবা, তোমাদের হৃদয় যদি উন্মুক্ত না হয় কোনো লাভ নাই। ওগুলো আস্তে আস্তে আমার আলোচনাতে আসবে, একদিনে তো সম্ভব না। যাই হোক, আপনারা যদি হৃদয়টা উন্মুক্ত করেন, যদি আপনারা নিজেরা উন্মুক্ত হৃদয় নিয়ে আমার কথাগুলো শুনেন, তাইলে এখানে সাবস্ট্যান্সিয়াল কিছু থাকলে আপনারা পাবেন না? অবশ্যই পাবেন। আপনারা যদি শ্রম দেন, স্টিম রোলার আপনাদের নিজেদের উপর দিয়ে চালাইতে দেন, 1 বছর পরে আপনারা প্রত্যেকেই হোমিওপ্যাথির বিজ্ঞান জানা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন, পরিচ্ছন্নভাবে দেখা যে আমি জানি এটা, তুমি জানো না। আমার যদি এনে কয় 10 জন ডাক্তার 10টা ওষুধ প্রেসক্রিপশন করে কয় মাথায় পুঁজযুক্ত ওই রুগীতে আমার এই ওষুধগুলো দাও, আমি দিমু। এবং এটা শুনবার নিকে আমার গ্রিসেও জান লাগবে না। এখন আমি আমার শিক্ষকের শিক্ষাটা অন্তর্দে ধারণ করছি, আমি এখানে পয়সা জানি যে আমার রুগীর আমার প্লাসিবো দিতে হবো, শেষ। এবার 10 জনকে 100 জনও যদি বলে যে এই মাথার মধ্যে যদি বুঝ হয়েছে, তুমি এই ওষুধ দাও, এই ওষুধ দাও, ওয়াশ করো, ডাক্তারের কাছে নাও, হাসপাতালে ভর্তি করো, এলো ভাই, আমি কোনোটাই করবো না। আমি কোনো এটা প্লাসিবো যাবো আর কিচ্ছু না, কারণ আমি জানি কি করতে হবে। আমি সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্ত যদি বাংলাদেশের ব্যক্তি বিরোধিতা করে কিচ্ছু আসে যায় না আমার, কারণ আমি সায়েন্সের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিছি। এই ক্ষমতা 1 বছর পরে আপনাদের কাছে থাকবো, যদি আমি আমার উপর যাচাইতে দিই, আপনারা যদি যাচাইতে দেন। এইবার এই জিনিস আমি কেন এখানে বসে দিতে পারব না? আপনারা যদি সামনে এসে না বসতেন, তাতে কি আরো বেশি পাইতেন? পাইতেন না। মুশকিলটা কোন জায়গায় হয়েছে আমি বলি, কোন জায়গায় হয়েছে মুশকিলটা হয়েছে। একটা সময় আমরা যখন শুরু করলাম, খুব একটা অনলাইনের প্রাদুর্ভাব ছিল না। এইবার দেশের থেকে বিদেশ থেকে নানান জায়গার থেকে বিভিন্ন অনলাইন কোর্স, কোচিং, এগুলা নিয়ে রাজনীতি, ন্যাক্কারজনক ঘৃণিত রাজনীতি, এগুলা নিয়ে খুসাখুসি, দলাদলি, ওগুলা বাদই দেন। কি শিখাবো, নিজের পণ্ডিতি, মানে এগুলা নিয়ে একটা সাংঘাতিক মানে বিরক্তিকর অবস্থা। আমি তো নিজেও ফেসবুকে যাওয়া অলমোস্ট বন্ধ করে দিয়েছি এইসব বিরক্তিকর চিত্র দেখে। স্বাভাবিকভাবেই একটা অনলাইনে শেখানোর এই প্ল্যাটফর্ম সম্বন্ধে মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে পোক্ত হইতেছে এইসব কুকর্মের জন্য। এগুলো মানে কুকর্ম, স্রেফ কুকর্ম, এগুলো শিক্ষক সুলভ কর্মকাণ্ড নয়, শিক্ষামূলক কর্মকাণ্ড নয়, এগুলো নোংরামি, প্রথম কথা। দ্বিতীয়ত হইল অপরিকল্পিত শিক্ষা। আপনারা জানেন আমি আমার শিক্ষা ব্যবস্থায় এটা সব স্টুডেন্ট পড়বে। মাহফুজ ভাই, আমার শিক্ষা ব্যবস্থা বইটা সব স্টুডেন্ট নিবে, সবাই পড়বে। এখন থেকে আমি আমার স্টুডেন্টদের ব্যাপারে একটু কমান্ডে বলবো। তো যারা বলতেছিলাম, এই শিক্ষা ব্যবস্থা বইয়ের মধ্যে আপনি দেখবেন যে আমি প্রবলেমগুলা, আমাদের শিক্ষার সমস্যাগুলা আমি সেখানে একদম পয়েন্ট আউট করছি।
কারণ আমরা চিন্তা করলাম এটার সলিউশন কি, এই প্রবলেম গুলা সলিউশন করে আমরা কিভাবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ সত্যিকারের কনসেপ্ট যুক্ত কিছু হোমিওপ্যাথ তৈরি করতে পারো। কিছু তো থাকতে হবে অন্তত পক্ষে বাংলাদেশে। তারপর এই এই প্রোগ্রাম, গাইডেন্স প্রোগ্রাম, তার প্ল্যান্ড প্রোগ্রাম, তার প্ল্যান থেকে আসা প্রোগ্রাম, এটা একটা পরিকল্পিত প্রোগ্রাম। আমরা জানি বাংলাদেশে আপনাদের কি ঘাটতি আছে, কত দূর আমরা পিছিয়ে আছি। আমি জানি যে কিভাবে এটা ফিল আপ করতে হবে। ওই 2টা সূত্র পড়াইলাম, 3টা কথা এই রেপার্টরিতে আমি কত জানি এটা দেখাইলাম। হ্যাঁ পন্ডিতি, এই ওষুধ, হ্যাঁ ওষুধের এইটা তো তোমরা বুঝবা না, কইয়া নিয়ে এই সেই, এগুলা ভাই আমাদের হোমিও ডাইজেস্ট এগুলা না। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সমন্বিত লক্ষ্য উদ্দেশ্য। হোমিওপ্যাথি সমন্বিত জ্ঞান ছাড়া হয় না। আপনাকে একটা জায়গায় তুলতে হবে, আমাকে উন্নীত করতে হবে, এত করার সময় নাই। ওই জায়গায় পৌঁছাইতে হবে, একটা জায়গায় রিচ করতে হবে। এই সমস্ত যা যা লাগে সবকিছু নিয়ে যেন আপনি কনফিডেন্টলি, আত্মপ্রত্যয় ভাবে সত্যিকারের আরোগ্যকারী চিকিৎসা দিতে পারে। এইবার যারা পথ চলবেন তারা 1 বছর পরে ওই জায়গাটাতেই থাকবে যে আমি নিয়ে যাওয়া শিখেছি। এইটা অনলাইনের সামনে কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। আপনারা প্রত্যেকেই ওই জায়গায় যা পৌঁছাবেন, যারা ওই আমি বললাম আমার সাথে যারা চলতে থাকবেন। তো আপনারা আজকে জানলেন যে হোমিওপ্যাথি কি, সংজ্ঞা বহু পড়ছেন, বৈশিষ্ট্য সেই সংজ্ঞার মধ্যে ইনক্লুড করে অনেক সুন্দর করে সংজ্ঞা বানানো যায়, সবই সত্য। কিন্তু ভাই এটা শুধু জানার বিষয় নয়। হোমিওপ্যাথি তার সাথে অনেক বেশি গভীর, এটা উপলব্ধির বিষয়, এটা বোধের বিষয়। আপনারা হোমিওপ্যাথির এই বোধ দিয়ে বোঝার চেষ্টা করেন এবং এর নেপথ্যের পুরো বেসমেন্টটা আমাদের এখানে আপনি শিখবেন, প্রিসিয়াসলি শিখবেন। আপনি এরপর ঠিক হিয়ারিং এর ওই ডাক্তারগুলো ওই 27 জন ডাক্তারের একজন হবে। হোমিও ডাইজেস্টের প্রত্যেকটা, যদি আপনারা কেউ মনোযোগী হন, সবাই যদি একরকম মনোযোগী হইতেন, হোমিও ডাইজেস্ট যে শিক্ষা দিবে এটার পরে আপনারা প্রত্যেকেই একজন রোগীতে একটা কেস টেকিং এর উপরে প্রত্যেকের ওষুধ একটাই হবো, কনফার্ম, শিওর শিওর। আমার জ্ঞান যদি সত্যিকারের ঠিকঠাক হয়, আমি যদি একটা প্রেসক্রিপশন করি, আমার দিমানদার মাহবুজ ভাইয়ের প্রেসক্রিপশন আলাদা হবে না। আমরা 3 জনেই বিতল গাছের ছাত্র, আমাদের আলাদা হবে না, আমাদের হুবহু এক প্রেসক্রিপশন হবে, কনফার্ম, শিওর। হোমিও ডাইজেস্টের প্রত্যেকেরও একই হবে, যদি আমরা যেভাবে যাইতেছি ওখানে যদি আপনারা পৌঁছান। আশা করি আপনাদের কাছে আজকে শুধু এইটুকু শুই না গেলে তো হবে না, একটু চিন্তা করবেন। আমি যে কথাগুলো বললাম তাহলে পরিষ্কার হয়ে যাবো হোমিওপ্যাথি কি নতুন দৃষ্টিকোণ থেকে, চোখের উপরে থেকে লোকের প্রাথমিক পর্দা না শুনবো, আর তারপর সারা বছর আমরা একসাথে পথ চলবো। ঠিক আছে, আমি আর লম্বা করব না, সামনে বহু আলোচনা হবে, বহু কিছু আছে।